কাগজগুলো হাওয়ায় উড়েই চলেছে। কুরানি কিছুতেই সেগুলো ধরতে পারছে না। সমুদ্রের ধারে এই জায়গাটায় বেড়াতে আসা বড়লোক বাবুদের ফেলে যাওয়া পুরনো কাগজ বেচতে পারলে কুরানির হাতে কিছু পয়সা আসে। তাই কুরানি রোজ সকালে মা বেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই পুরনো ময়লা বস্তাটা পিঠে নিয়ে নিজেও বেরিয়ে পড়ে। শনি রবি সোমবার হলে তো কথাই নেই। শনিবার আর রবিবার এই সমুদ্রের বেলাভূমিতে কলকাতার বাবুরা আসে হাওয়া খেতে। সঙ্গে অবশ্য রঙিন বোতল, জলের বোতল এসবও থাকে। রঙিন জল কম আর বোতলের জল বেশি দিয়ে বাবুরা তেষ্টা মেটায়। সঙ্গে কুরানির মা পদ্মার হাতে করকরে করে ভাজা চুনো মাছ বা কষা মাংস, আর থাকে কিছু ডবকা ডবকা দিদিমণি। ওরা খায় আর গল্প করে। অবশ্য সেই গল্পের মধ্যে এমন কিছু কথা আছে যা কুরানির পরিচিত। ভোলা কাকু মাঝে মাঝে তার মা পদ্মার সাথে জোর ঝামেলা হলে সেই সব কথা বলে। কুরানি জানে ওগুলো খিস্তি। ভোলা কাকু কুরানির মাকে এই কথাগুলো বললে পদ্মা ঘর থেকে বের করে দেয় ভোলাকে। ভোলা কাকু তো মুখ্যু, তার মুখে এই খিস্তি শুনলে কুরানিরও রাগ হয়। আর সেগুলো যখন তার মাকেই বলা হচ্ছে জানে, তখন তো আর কথাই নেই। কুরানিও মাঝে মাঝে মাকে সাহায্য করে ভোলা কাকুকে ঘর থেকে বের করে দিতে। ছোট মানুষ তো, তাই নাগালে না পেলে ভোলা কাকুর হাত বা পায়ে কামড় বসিয়ে দেয়। সে একেবারে মোক্ষম কামড়, যাকে বলে মরণ কামড়। কিন্তু কলকাতার ভদ্রলোকেদের মুখে ওসব কথা খুব একটা খারাপ লাগে না কুরানির। বেশ ইংরেজি ইংরেজি মতন শোনায়। আজ কুরানি কাগজ কুড়োতে কুড়োতে সমুদ্রের পাড় ধরে অনেকটাই ভেতরে চলে এসেছে, গাঁয়ের ভেতরের দিকে। দূর থেকে দেখতে পায় হাই স্কুলের মাঠে প্যান্ডেল বাঁধা হচ্ছে। স্কুলে কি কোনো প্রোগ্রাম হবে? কিন্তু এখন তো শীতকাল না। শীতকালে যেমন হয়, কলকাতা থেকে গান বাজনার লোক আসে, সিনেমার হিরো হিরোইনরা আসে, ঝলমলে আলোয় সারা রাত প্রোগ্রাম হয়। ভোলা কাকুকে পটিয়ে টিকিট নিয়ে সেও গতবার প্রোগ্রাম দেখেছে। তার আগের বার অবশ্য টিকিট কাটা হয়নি, তখন তো বাবা ছিল, বাবা টিকিট কিনে দিতে পারে। তাতে কুরানির খুব একটা দুঃখ হয়নি। কুরানির বাবা তো খুব ভালো ছিল, কুরানিকে খুব ভালোবাসতো। সেই বাবাটাও যেন কোথায় চাকরি করতে চলে গেল। তারপর সবাই যখন নাকে কাপড় চাপা দিয়ে ঘরবন্দি হয়ে রইল, সেই সময়ও বাবা এলো না। কুরানি খুব মন খারাপ করতো বাবার জন্য। মহিম কাকা আর বাবা ছাড়া সবাই ঘরে আছে। কুরানির বন্ধুদের বাবারা সবাই বাড়িতে, অথচ তার বাবা আর মাখনের বাবাই শুধু নেই। তারপর যখন সবাই আবার কাজে বেরোতে শুরু করলো, তখন একদিন পুলিশ এলো কুরানিদের বাড়িতে। মাকে কি যেন সব বলে দিয়ে গেল। পদ্মাও হাউমাউ করে কাঁদতে কাঁদতে ছুটলো পুলিশের সঙ্গে। ভোলা কাকু মায়ের সঙ্গে গিয়েছিল, কিন্তু মা যখন ফিরল তখনও বাবা এলো না। বাবার ছেঁড়া ব্যাগটাই শুধু মা সঙ্গে করে নিয়ে এলো। কুরানি মায়ের বিধ্বস্ত আর ভয়ঙ্কর চেহারার দিকে তাকিয়ে বাবার কথা জিজ্ঞাসা করতে পারল না। পদ্মা কদিন গুম মেরে রইল। তারপর আবার জেকে সেই পেট বলে তো একটা জায়গা আছে পদ্মা আর কুরানির শরীরে। পদ্মা এখানে দত্তবাবুদের বাড়িতে রান্না করে সংসার চালায়। হোটেলও রান্না করে, তবে দত্তবাবুর হোটেলটা তো আর অন্যান্য হোটেলের মতো নয়। একটু মেয়ের মেরে, মানে অন্য হোটেলের মতন চকচক করে না। তাই দত্তবাবুর হোটেলের খদ্দেরও কম। যারা নিতান্ত চকচকে হোটেলে জায়গা পায় না, তারাই আসে দত্তবাবুর হোটেলে। বুড়ো দত্তবাবুর টাকা না থাক রোয়াব আছে। অন্য হোটেলের চাকরগুলো, মানে বিষ্ণুদা, সুজনদা, যেমন বাস স্ট্যান্ড থেকেই খদ্দের বগল দাবা করে হোটেলে নিয়ে যায়, দত্তবাবুর সেসব নেই। হয়তো চাকর রাখলে টাকা দিতে হবে, সেই ভয়েই চাকর রাখে না। এখন কুরানিও জানে হোটেলে খদ্দের ধরা চাকর যেমন রাখতে হবে, সেই রকম কম্পিউটারে ছবিও দিতে হবে, যাতে খদ্দেররা আগে থেকেই হোটেল বুক করে নিতে পারে। দত্তবাবু সেসব বালাই মোটেই নেই, নিজের গুমরেই মরে। এককালে আমার যা ব্যবসা ছিল, সে এখনকার ওই আদিত্য শঙ্কররা ভাবতেই পারবে না।
জায়গা দিতে পারতাম না। কত লোক হেদিয়ে মরতো আমার এখানে থাকার জন্যে। আদিত্য ছোকরা সুজন আর শঙ্করের ছ্যামরা বিষ্ণু, কি দেখেছে তা! এই গল্প শোনার ভয়ে গাঁয়ের লোকেরাও খুব একটা দত্তবাবুর হোটেলের দিকে মারায় না। দুই ছেলেও বাপকে ছেড়ে কলকাতায় চলে গেছে। দত্তবাবুর বউ মরেছে কুরানির জন্মের আগেই, আর ছেলের বউরা চাকরি করে। তারাই হাড় হাবাতে বুড়োর কথায় চলবে কেন? ছেলেরা যদিও বা বৎসরান্তে একবার করে বাপকে দেখা দিয়ে যায়, কিন্তু বউরা নইব চ। কুরানির মা পদ্মাকে মাঝে মাঝে দত্তবাবুর হোটেলে সন্ধে পর্যন্ত কাটিয়ে আসতে হয়। যখন হোটেলে খদ্দের থাকে না তখন কুরানি কিছুতেই বুঝতে পারে না, খদ্দের না থাকলেও মাকে এতক্ষণ দত্তবাবুর হোটেলে কি কাজ করতে হয়। কুরানির অবশ্য সেই নিয়ে খুব একটা মাথা ব্যথাও নেই, বরং ওর ভালোই লাগে যখন মা রাত করে দত্তবাবুর হোটেল থেকে ফেরে। সেই দিন মা পদ্মা অনেক খাবার নিয়ে ফেরে, ভাত, মাছ, ডিমের তরকারি, ডাল, সবজি। সেই দিন রাতে কুরানি পেট পুড়ে খায়। বাবা চলে যাওয়ার পর তো ভাত আর কলমি শাক সেদ্ধ ছাড়া ভালো কিছুই জোটে না রোজ। দত্তবাবুটাও কিপটে, মাকে কিছুতেই বেশি পয়সা দেবে না। আর পদ্মারও দত্তবাবু ছাড়া গতি নেই। এই অজপাড়া গায়ে কি আর তাকে বেশি টাকা দিয়ে রান্নার কাজে রাখবে? কলকাতার বাবুরা আসে বলেই এখানকার মানুষদের খাওয়া জোটে, না হলে যা কিছু সবজি তরকারি ফলন হয় সবই চলে যায় কলকাতায়। কলকাতার লোকেরা বেশি দাম দিয়ে কেনে, এখানকার মানুষগুলো ভাত আর কলমি শাকের ওপরেই বেঁচে আছে। হঠাৎ কুরানির কাঁধে একটা নরম হাত এসে পড়তেই কুরানির হুঁশ ফেরে। এতক্ষণ কুরানি অবাক হয়ে প্যান্ডেলের দিকে তাকিয়েছিল। সময় চলে যাচ্ছে সেই দিকে তার খেয়ালই ছিল না। কুরানি তাকিয়ে দেখে বিভা দিদিমণি এসে দাঁড়িয়েছে তার পাশে। বিভা দিদিমণি এখানকার খাবার দেওয়া স্কুলের দিদিমণি। বিভা দিদিমণি মিষ্টি করে হেসে আদর মাখানো কড়া গলায় বলল, কিরে, আজ স্কুল এলি না কেন? আজ স্কুলে কি খাবার দিয়েছিল? আজ শুক্রবার না, আজ তো ডিম ছিল। আমি তোর জন্য খাবার নিয়ে বসেওছিলাম, তুই তো এলি না, তাই শেষে পূজাকে দিয়ে দিতে হলো। কুরানি মনে মনে একটু আফসোস হলো। সত্যি আজ যে শুক্রবার সেটা একদম ভুলেই গিয়েছিল প্যান্ডেল দেখতে দেখতে। ডিমটা একদম মিস হয়ে গেল। বিভা দিদিমণি বোধ হয় কুরানির মুখেই তার মনটা পড়ে নিল। আদর করে বলল, সোমবার স্কুলে যাস, আমি তোকে একটা ডিম সেদ্ধ দেব। সত্যি বলছো? হ্যাঁ, সত্যি 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 সত্যি, 3 সত্যি করে বলছি। বিভা দিদিমণি কথা বলতে বলতেই তার ঝোলা ব্যাগটা খুলে একটা চকচকে কাগজের রঙিন ছবি বের করে কুরানির হাতে দিল। কুরানি খুশি হলো, আবার অবাকও হলো। একটা লম্বা দাড়িওয়ালা বুড়ো মানুষের ছবি। এটা কে দিদিমণি? এটা ইনি একজন ঠাকুর। ঠাকুর? সত্যিকারের ঠাকুর? কই, আমাদের দেওয়ালে তো এর ছবি নেই। মা তো রোজ পুজো করে। আমাদের ঘরের দেওয়ালে যেখানে আরো ঠাকুরের ছবি আছে সেখানে তো এর ছবি নেই। এই ঠাকুর সবার ঘরে থাকে না, কারো কারো ঘরে থাকে। ও, তাহলে নামটা বোধহয় খুব একটা নেই। শিব ঠাকুর, কালী ঠাকুর, দুর্গা ঠাকুরের মতো অত বড় নয়, তাই না? এই ঠাকুর মনের ঠাকুর, পুজো না করলেও এই ঠাকুর রাগ করেন না। ওই যে দেখছিস প্যান্ডেল হচ্ছে, সামনেই তো এর জন্মদিন, আগামী শুক্রবার, তখন এনার পুজো হবে। এই ঠাকুরের পুজোতে পুরুত মশাই আসবে? এনার পুজোতে কোনো পুরুত মশাই লাগে না। এনার পুজোতে গান হয়, কবিতা হয়, নাটক হয়। ওটাই তো এই ঠাকুরের পুজোর মন্ত্র। আর যারা ওনার কবিতা, গান, নাটক করে তারাই এই পুজোর পুরোহিত। যাকে আর দেরি করিস না, তোর মা চিন্তা করি, যা বাড়ি যা। কুরানি কিছুটা অবাক হয়ে আর কিছুটা সম্মোহিতের মতো ছবিটা দেখতে দেখতে বাড়ি ফিরল। একবার ছবিটা তার পিঠের ঝোলাতে ভরতে গিয়েও ভরল না। কি জানি কি ঠাকুর, যদি পাপ দেয়। বাড়িতে ফিরে কুরানি ঠাকুরের ছবিটাকে বিছানার তলায় রেখে দিল। কি ঠাকুর সে তো এখনো ভালো করে জানে না। ঠাকুরের জায়গায় চিপকালে মা যদি রাগ করে। পরের দিন শনিবার। কুরানি সকাল সকাল মা বেরোনোর সঙ্গে সঙ্গেই পিঠের ঝোলা নিয়ে বেরিয়ে পড়ল। আজ খাবার স্কুল বন্ধ, তাই সময়টা একটু বেশিই পাওয়া যাবে। যদিও বিকেলের আগে সমুদ্রের পাড়ে লোক হওয়ার সম্ভাবনা নেই। তারপর যা গরম পড়েছে, যারাও বা বেড়াতে এসেছে বিকেলের আগে তাদের রঙিন জলের তেষ্টা পাবে না।
যা তেষ্টা আছে সেটা হোটেলের ঠান্ডা ঘরেই মিটিয়ে আসবে। সঙ্গে তো ডক্কা দিদিমণিরা আছেই। কুরানির ইচ্ছে ছিল আর একবার হাই স্কুলের প্যান্ডেলটা দেখে আসবে, কিন্তু সমুদ্রের পাড়ে হঠাৎ করেই সে পেয়ে গেল একটা কাগজের বান্ডিল, একদম সাদা। কুরানি হঠাৎ কি মনে করে বাড়ি ফিরে এলো। বিছানার তলা থেকে সেই দাড়িওয়ালা ঠাকুরের ছবিটা বের করতে গিয়ে খাটিয়ার তলায় দেখতে পেল বাবার শেষ নিশান, ছেঁড়া ব্যাগটা। কুরানি খুব সাবধানে ব্যাগটা বের করলো। ব্যাগ খুলে জিনিসগুলো দেখতে লাগলো। একটা লুঙ্গি, একটা গামছা, পুরনো এবং কিছুটা ছেঁড়া একটা বিছানার চাদর, একটা দাঁত মাজার ব্রাশ, সঙ্গে কয়েক বান্ডিল বিড়ি ও একটা দেশলাই, আর সাদা প্লাস্টিকের কাগজে মোড়া তার নতুন লাল রঙের জামাটা। জামাটা বের করে সে পরল। ঘরের অন্য কোণে কোনো মতে তার দিয়ে ঝোলানো আয়নাটার সামনে এসে দাঁড়ালো। তাকে দেখতে খুবই ভালো লাগছে, ঠিক তার নামের মতো, পুতুল পুতুল। ছোটবেলায় সে নাকি দেখতে খুব সুন্দর ছিল, কালো কিন্তু ঠিক পুতুলের মতো, একটু গোল গোল আর নরম নরম। বাবা তাই আদর করে নাম রেখেছিল পুতুল। সে নাম এখন অবশ্য স্কুলের খাতাতেই বন্দি। সবাই তাকে কুরানি নামেই চেনে। স্কুলের দিদিমণিরা তাকে পুতুল বলে ডাকলেও সবাই তাকে কুরানিই বলে। সে তো কাগজ কুড়ায়, তাই কুরানি নামেই সে স্বচ্ছন্দ। কুরানি এখন বসেছে মাটির মেঝেতে, সামনে নাম না জানা দাড়িওয়ালা ঠাকুরের ছবি। সে সাদা কাগজের বান্ডিল থেকে সাদা কাগজ বের করে তার দাড়িওয়ালা ঠাকুরকে চিঠি লিখছে। ঠাকুর, আমি তোমার নাম জানি না, তাই ঠাকুরই বললাম। তুমি মায়ের মাথাটা একটু ঠান্ডা করে দিও। মা যেন সবসময় আমাকে না বকে, আর রেগে গেলে যেমন প্যাঁদায় সেটাও যেন না করে। তুমি বুড়ো দত্তবাবুকে মেরে ফেলো তো, ওটা ভারী বজ্জাত, আমি জানি। মাকে খুব খাটায় আর সন্ধ্যা পর্যন্ত আটকে রাখে। রাতে আমার একা থাকতে বড্ড ভয় করে। মা যেন রোজ তাড়াতাড়ি বাড়ি ফিরে আসে। ভোলা কাকাকেও একটু টাইট দিও। ভোলা কাকাটা এমনিতে খুব একটা খারাপ না, আমাকে মাঝে মাঝে স্লেট পেন্সিল এনে দেয়, পুজোর সময় আমাকে নতুন জামা, মাকে নতুন শাড়িও দেয়। কিন্তু মাঝে মাঝেই রাতে এসে মাকে আমার কাছ থেকে কেড়ে নেয়, দরজা বন্ধ করে মায়ের সাথে সারা রাত গপ্প করে। আমাকে দাওয়ায় থাকতে হয়। বলছি না আমার একা থাকতে ভয় করে। বাবাকে এবার বাড়ি চলে আসতে বলো, আর বাইরে কাজ করতে হবে না। যাকগে, অনেক কথা লিখলাম, দেখবো তুমি কেমন থাকো, আমার কটা কথা রাখতে পারো। ইতি কুরানি। লিখে কাগজটা ভাঁজ করতে গিয়ে কি মনে করে আবার খুললো কাগজটা। কুরানি নামটা পেন্সিল দিয়ে ঘষে ঘষে কেটে পুতুল নামটা লিখলো। তারপর ভাঁজ করা কাগজটা নিয়ে দে ছুট। স্কুলের একটু আগে রামকাকার দোকানের পাশে যে পোস্ট বাক্সটা এখনো ভাঙাচোরা অবস্থায় দাঁড়িয়ে আছে, সেটার সামনে এসে দাঁড়ালো। তারপর ভাঁজ করা চিঠিটা ফেলে দিল বক্সের ভিতরে। আবার উল্টো দিকে ছুট, এক ছুট্টে বাড়ি। বাড়িতে ঢোকার আগেই সে বুঝতে পারল এই সেরেছে, মা তো এসে গেছে। কুরানি খুব ধীরে ধীরে সন্তর্পণে ঘরে পা রাখল। পদ্মা যেন তৈরি ছিল। কুরানি ঘরে ঢুকতেই প্রায় ঝাঁপিয়ে পড়লো তার উপর। কোথায় গিয়েছিলি? দরজা খোলা রেখে কোথায় গিয়েছিলি? কুরানি জানে এই সময় কথা বলা মহাপাপ। ভালো কি মন্দ কোনো কথা যে মা শুনবে না, সেটা কুরানি তার জীবনের অভিজ্ঞতা দিয়ে বুঝে গেছে। পদ্মার নজরে চলে গেছে কুরানির নতুন লাল রঙের জামাটার ওপর। এটা বের করেছিস কেন? বাপকে খেয়েও স্বাদ মেটেনি তোর? তোর এত লোভ! দাঁড়া দাঁড়া, আজ তোর তোর লোভের শেষ করছি, দাঁড়া। এরপর শুরু হলো মার। মা কোনোদিন এত মারেনি কুরানিকে। গায়ের সমস্ত শক্তি দিয়ে কুরানিকে মারছে পদ্মা। কুরানি কোনো প্রতিবাদ করছে না, তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে, কিন্তু একটা টু শব্দ বের হচ্ছে না তার গলা দিয়ে। কুরানি টের পায় মায়ের গা থেকে হালকা মদের গন্ধ বের হচ্ছে। মারতে মারতে কুরানির ঠোঁটের কোণ বেয়ে রক্ত বেরোচ্ছে, জামাটাও ছিঁড়ে গেছে খানিকটা। শেষে পদ্মা নিজেই ক্লান্ত হয়ে বসে পড়ে, হাউ হাউ করে কেঁদে ওঠে। ভগবান, আর কতদিন কতদিন আমাকে এত কষ্ট দেবে? এবার আমাকেও তোমার কোলে নিয়ে নাও মা, আমি যে আর পারি না মা। একটু সময় গোঁজ হয়ে দাঁড়িয়ে থাকে কুরানি। সেই সময় তার চোখে পড়ে ঘরের কোণে রান্নার জায়গায় কয়েকটা সাদা থার্মোকলের বাটি আর থালা। মানে মা আজ দত্তবাবুর কাছ থেকে
ভালো খাবার এনেছিল। কুরানির এই প্রথমবার ভালো খাবারের প্রতি কোনো আগ্রহ হয় না। সে ধীরে ধীরে জামাটা খুলে আবার খাটিয়ার তলায় বাবার ব্যাগে ঢুকিয়ে রেখে খাটিয়ার উপরে গিয়ে শুয়ে পড়ে। রাত কত হবে জানে না কুরানি। পদ্মা উঠে এসে কুরানির পাশে বসে স্নেহের হাত রাখে কুরানির মাথায়। কুরানি মায়ের হাতটা ঠেলে সরিয়ে দেয়, আর ঠিক সেই সময় দরজা ঠেলে ভোলা ঘরে আসে। ওদের দুজনকে দেখে একটু অবাক। কি হয়েছে তোমাদের? গরম গরম মনে হচ্ছে। আবার কি হলো? মা মেয়েদের ঝামেলা? প্রশ্নটা শেষ হতে না হতেই পদ্মা আবার হাউ হাউ করে কেঁদে ওঠে। ভোলা এসে পদ্মার কাঁধে হাত রাখতেই কুরানি উঠে ঘর থেকে বেরিয়ে যায়, দাওয়ার মেঝেতে গিয়ে শুয়ে পড়ে। একটু পরে ঘরের দরজা বন্ধ হয়ে যায়। কুরানি ঘরের ভেতর থেকে পদ্মার কান্না আর গঙ্গানির শব্দ আর সেই সঙ্গে ভোলার ঘন নিঃশ্বাসের আওয়াজ পায়। পরের দিন সকালে কুরানির যখন ঘুম ভাঙে, সে দেখে সে ঘরে খাটিয়ার উপরই শুয়ে আছে। মা বেরোনোর জন্য তৈরি। শাড়িটা ঠিক করতে করতে কুরানির কাছে এসে মাথায় হাত বুলিয়ে আদরে গলায় বলে, কাল রাতে তো কিছু খাসনি। দত্তবাবুর ওখান থেকে খাবার এনেছিলাম, উঠে খেয়ে নিস। আমি আসি, আমার দেরি হয়ে যাচ্ছে। তুমি খেয়েছো মা? আমি দত্তবাবুর হোটেলে গিয়ে খেয়ে নেব। এগুলো সব তোর জন্যই রাখা আছে। কুরানিও তাড়াতাড়ি উঠতে যায়, কিন্তু গায়ে বেশ ব্যথা হয়েছে টের পায়। ঠোঁটের কোণটা চটচট করছে। কুরানি ঠোঁটে হাত বুলিয়ে হাতটা সামনে এনে দেখে ঠোঁটের কোণে বোরোলিন লাগানো। মা যে কখন তার ঠোঁটে বোরোলিন লাগিয়ে দিয়েছে সেটা সে টেরও পায়নি। কুরানি পেট পুড়ে খেয়ে দিয়ে বস্তা নিয়ে বের হয়। বেশি দূরে সে যেতে পারে না। বিভা দিদিমণি তাদের বাড়ির দিকেই আসছিল হন হন করে। কুরানিকে দেখে ছোঁ মেরে তুলে নিয়ে যায় নিজের বাড়িতে। কুরানির কিছু বোঝার আগেই সে বিভা দিদিমণির ঘরে। বিভা দিদিমণি কুরানিকে একটা টুলে বসিয়ে ঘরের বইয়ের আলমারি থেকে একটা মোটা বই বের করে কি যেন খুঁজতে থাকে। বিভা দিদিমণি বাড়িতে একাই থাকে। দীপঙ্কর দাদা অনেকদিন আগেই নাকি একটা অ্যাক্সিডেন্টে মারা গেছে। বিভা দিদিমণির ছেলে মেয়ে নেই। খাবারের স্কুলের দিদিমণি হয়েই তার জীবন চলে। দীপঙ্কর দাদাকে কুরানি দেখেনি, শুধু নামটাই শুনেছে। বিভা দিদিমণি একটা কবিতা বের করে কুরানির দিকে এগিয়ে দিতে দিতে বলে, এই কবিতাটা মুখস্থ কর, রবীন্দ্র জয়ন্তীতে তোকে বলতে হবে। রবীন্দ্র জয়ন্তী আবার কি? পরশু যে ছবিটা দিলাম উনিই হলেন রবীন্দ্রনাথ ঠাকুর। সামনের শুক্রবার ওই স্কুলের প্যান্ডেলেই হবে রবীন্দ্র জয়ন্তী। ও, সেই ঠাকুরের পুজো? হ্যাঁ, সেই ঠাকুরের পুজো। তুই পুজো করবি তো? কুরানি এক কথায় রাজি। ঠাকুরকে সে চিঠি পাঠিয়েছে। এরপর যদি পুজো না করে তাহলে তো ঠাকুর তার কথা শুনবে না। তাই বিভা দিদিমণির গলায় গলা মিলিয়ে কবিতাটা বলতে লাগলো বারবার। এক সময় বিভা দিদিমণি কুরানিকে মুখস্থ করতে বলে নিজে রান্নাঘরে চলে গেল। আর কিছুক্ষণ বাদেই সেদ্ধ ডিম, কলা আর কয়েকটা বিস্কুট নিয়ে এলো। কুরানিকে সেগুলো খেতে দিয়ে কবিতাটা সাদা কাগজে লিখে দিয়ে বলল, এটা মুখস্থ করবি। আমি কাল থেকে রোজ স্কুল ছুটির পর তোকে আরো ভালো করে শিখিয়ে দেব। এখন বাড়ি যা, মা চিন্তা করবে। কুরানি পিঠে বস্তা আর হাতে বিভা মাসির দেওয়া কাগজ নিয়ে বাড়ি এলো। পদ্মা বাড়ি এসে গেছে, কিন্তু আজ পদ্মা মেয়েকে কিছুই বলল না, উল্টে একটু বেশি আদর করলো। কুরানিও উৎসাহ পেয়ে মাকে বিভা দিদিমণির কথা আর কবিতার কথা বলল। তুই পারবি অত লোকের সামনে কবিতা বলতে? কেন পারবো না? তাছাড়া আমি ঠাকুরকে চিঠি দিয়েছি, পুজো না করলে ঠাকুর আমার কথা শুনবে কেন? কাকে কি চিঠি দিয়েছিস? সে আমি তোমাকে পরে বলবো। এখন কবিতাটা মুখস্থ করতে দাও তো। কাল বিভা দিদিমণিকে মুখস্থ দিতে হবে। পরের দুদিন কুরানি আর বস্তা নিয়ে বেরোলো না। কখনো ঘরে কখনো সমুদ্রের ধারে ঘুরতে ঘুরতে কবিতাটা বলতে লাগলো। স্কুলের শেষে বিভা দিদিমণিও কুরানিকে জোর কদমে তালিম দিয়ে দিল। পরের দিন ঠাকুরের জন্মদিন। কুরানি বেশ উত্তেজিত। সবার সামনে মাইকে দাঁড়িয়ে তাকে কবিতা বলে ঠাকুর পুজো করতে হবে, খারাপ যেন না হয়। মাকে বলে রেখেছিল মা যেন তার কবিতা শুনতে যায়। দেখি যদি দত্তবাবুর ওখান থেকে ছুটি পাই। দত্তবাবু মরুক, তুমি এসো তো। বিকেলে অনেক আগেই
কুরানি ভালো একটা জামা পরে হাই স্কুলের মাঠে হাজির। বিভা দিদিমণিও এসে গেছে। আর যারা যারা কবিতা বলে, গান গেয়ে, নাচ করে ঠাকুর পুজো করবে তারা সবাই এসে গেছে। এর মধ্যেও বিভা দিদিমণির মুখটা কেন যে একটু গম্ভীর সেটা কুরানি বুঝতে পারলো না। কুরানি তো আর জানে না তাকে মঞ্চে দাঁড়িয়ে কবিতা বলার পারমিশন পেতে বিভাকে কত কাঠখড় পোড়াতে হয়েছে। দুই একটা গান কবিতা হয়ে যাওয়ার পর মাইকে ঘোষণা হলো, এবার আপনাদের সামনে কবিতা বলবে এই গ্রামের ছোট্ট মেয়ে পুতুল দাস। কুরানি দুরু দুরু বুকে উঠে গেল মাইকের সামনে। সজল কাকা কুরানির মুখের সামনে ঠিক করে দিল মাইকটা। বিভা দিদিমণি এসে দাঁড়িয়েছে কুরানির না পুতুলের সামনে। কুরানি হঠাৎ কি যেন মনে করে বিভাকে প্রণাম করতে গেল। বিবাহ সঙ্গে সঙ্গে ধরে ফেললো পুতুলকে। পুতুলের কানের কাছে মুখ এনে ফিসফিস করে বলল, আমাকে নয়, তোর ওই ঠাকুরকে প্রণাম কর। কুরানি পেছনের দিকে ফিরে প্যান্ডেলে টাঙানো বড় দাড়িওয়ালা ঠাকুরের বড় ছবিটার দিকে তাকিয়ে প্রণাম করলো। বিভা পুতুলকে বলে গেল, সব মনে আছে তো? কুরানি শুধু ঘাড় নেড়ে হ্যাঁ জানালো। তারপর একটু নীরবতা ভেঙে কুরানির কচি গলা ছড়িয়ে পড়ল চারিদিকে। আমার যেতে ইচ্ছে করে নদীটির ওই পারে, যেথায় ধারে ধারে বাঁশের খুঁটোয় ডিঙি নৌকো বাঁধা সারে সারে। কুরানির গলা তার গ্রামের আকাশে বাতাসে ধ্বনিত হতে হতে আকাশ পারে আছড়ে পড়তে লাগলো। গাঁয়ের মানুষ দেখল, শুনল কাগজ কুরানি, কুরানির ঠাকুর পুজোর দম। সূর্য যখন উঠবে মাথায়, অনেক বেলা হলে আসবো তখন চলে। বড় খিদে পেয়েছে গো, খেতে দাও মা বলে। আবার আমি আসবো ফিরে আধার হলে সাজে তোমার ঘরের মাঝে। বাবার মতন যাব না মা বিদেশে কোন কাজে। মা যদি হও রাজি, বড় হলে আমি হব খেয়া ভাতের মাঝি। তুমুল হাততালি বুঝিয়ে দিল বিভা জয়ী হয়েছে। কাগজ কুরানি, কুরানিরাও পুরোহিত হতে পারে, যে ঠাকুরের জাত নেই, ধর্ম নেই, উঁচু নিচু ভেদাভেদ নেই। এত কিছুর মধ্যে কুরানি মাকে খুঁজে পেল না। চোখ ভরা জল আর বুক ভরা অভিমান নিয়ে লোনা জলের সমুদ্রের পাশ দিয়ে সে কাউকে কিছু না বলে বাড়ির দিকে পা বাড়ালো। হঠাৎ পেছন থেকে মায়ের গলা, পুতুল, এই পুতুল দাঁড়া। কুরানি পেছনের দিকে তাকিয়ে দেখে পদ্মা তাড়াতাড়ি করে তার দিকেই আসছে। কুরানি ছুটতে গিয়ে জড়িয়ে ধরল মাকে। অভিমানে চোখ ভেসে যাচ্ছে জলে। সে তো আর জানে না সে বিজয়িনী, সে শুধু তার মাকে জানে। কোথায় ছিলে তুমি? তোর কবিতা শুনছিলাম যে। তুমি আমার কবিতা শুনেছো? হ্যাঁ, আমি তো জানতামই না যে আমার মেয়েটা কাগজ কুড়োতে কুড়োতে এত ভালো কবিতা বলতে পারে। বাড়ি ফিরতে ফিরতে মায়ের কাছ থেকে কুরানি দুটো খবর পেল। দত্তবাবু হাসপাতালে, বাথরুমে পড়ে গিয়ে স্ট্রোক হয়েছে, মনে হয় আর ফিরবে না। আর দ্বিতীয়টা হলো ভোলা কাকাকে পুলিশ কাল রাতে ধরে নিয়ে গেছে। কী সব নাকি জালিয়াতির কেস করেছে ভোলা কাকা। কুরানি একটু অবাকই হলো। তার ঠাকুর চিঠি পেয়ে পুজো পেতে না পেতেই ফল দিয়ে দিল। এ তো তাহলে খুব জাগ্রত ঠাকুর। কুরানি বাকি পথটা আস্তে আস্তে মাকে চিঠির ব্যাপারটা আর কবিতা বলে পুজোর ব্যাপারটাও বলে ফেলল। পদ্মা কুরানির কথা কতটা বিশ্বাস করলো জানা যায় না, তবে মিথ্যে বলে উড়িয়েও দিল না। রাতে মায়ের হাতে তৈরি গরম ভাত, ডাল আর আলুর চোখা খেয়ে কুরানি শুয়ে পড়ল খাটিয়ায়। আজ খাওয়াটা তার একটু বেশিই হয়েছে। মাও অনেকদিন বাদে খুব ভালো করে খাবারগুলো বানিয়েছে। ঘরের বাকি কাজ সেরে পদ্মা এলো কুরানির পাশে। কুরানি মাকে জড়িয়ে ধরে চিন্তিত গলায় বলল, মা, দত্তবাবু মরে গেলে আমরা খাবো কি? তোমার কাজটা তো আর থাকবে না। না থাক, আমি আর দত্তবাবুর ওখানে যাবই না। তাহলে? তোর বিভা দিদিমণি বলে দিয়েছে তোদের স্কুলে রান্নার কাজটা আমিই করব। কাল থেকেই আমাকে আর অন্য কাজ করতে হবে না। কুরানি খুব নিশ্চিন্ত হয়ে মায়ের বুকের খুব কাছটাতে গিয়ে শুলো। আজ মায়ের গায়ে মদের গন্ধ নেই, বরং
ঠাকুরের ওখানে যে রজনীগন্ধা ফুল ছিল, আজ মায়ের গায়ে সেই গন্ধ। কুরানির আজ খুব ঘুম পেয়েছে, তাড়াতাড়ি ঘুমোতে হবে, কারণ সামনেই তো একটা সকাল, নতুন সকাল। কি জানি, ঠাকুর হয়তো কাল সকালে বাবাকে পাঠিয়ে দেবে তার কাছে। কুরানি ঘুমোলো, কিন্তু রাত্রে গভীর বিম্বে পুতুলের স্বপ্ন বেঁচে থাকলো চাঁদের আলো ছড়িয়ে।